আড়াল থেকে রঞ্জিনীর সত্যিটা জেনে চমকে গেল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন রীতিমতো ঠিক করেছে যেভাবেই হোক ফার্ম হাউসে যাবে আর সেখানে গিয়ে রঞ্জিনীর সত্যিটা জানার চেষ্টা করবে। এর মাঝখানেই বাড়ির যিনি কাজের মেয়ে ছিল সে কথা বলতে বলতে নিচে নেমে আসে। শাওন তখন জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন সে বলে, আরে হয়েছে এক মন্দা দাদাবাবু, রীতিমতো ছাইপাশ খেয়ে পড়ে আছে, সকালের খাবারটাও পর্যন্ত খায়নি, কি যে করি বুঝতে পারছি না। এর মধ্যেই বুঝতে পারে যে মন্দার ঠিক কতটা গোল্লায় চলে গেছে আর এর মধ্যেই রঞ্জিনী বেরোবে। তার মধ্যেই শাওন ঠিক করেছে ফার্ম হাউসে পৌঁছাবে। ফার্ম হাউসে যাওয়ার জন্য রীতিমতো একটা ছদ্মবেশ নিয়ে নিয়েছে। এর মাঝখানেই চলে এসেছে শুভ এসে যথারীতি শাওনকে চিনতে পারেনি আর বলে, এ কি ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন এখন? শাওন বলে, আমি ওই ফার্ম হাউসে যাব, গিয়ে সত্যিটা জানার চেষ্টা করব। শুভ বলে, এরকমভাবে হঠাৎ করে যাওয়া যায় নাকি? তাই দেখুন ম্যাডাম, আপনি এভাবে যেতে পারবেন না। কিন্তু শাওন কোনো কথা শুনতেই চায় না। শুভ বলে, বাড়িতে কেউ এসেছিল নাকি? দেখলাম একটা গাড়ি বেরোলো, বাড়ির গাড়ি ছিল না সেটা। তখনই শুভর কথা শুনে শাওন বলে, তাই নাকি, চলো চলো তাড়াতাড়ি করে ফলো করি। এরপর শুভ আর শাওন দুজন মিলে সেই গাড়িটাকে ফলো করতে করতে একটা ফার্ম হাউসে পৌঁছে যায়। তারপরেই সেখান থেকে রঞ্জিনী ভেতরে চলে যায়। তখন শুভ বলে, ম্যাডাম, কার ফার্ম হাউস হবে এটা? আমরা যে এইভাবে চলে এলাম, ভেতরে যদি কেউ বকা দেয় তখন কি হবে? হয়তো আরও অনেক বেশি কিছুই করতে পারে। আমার মনে হয় ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু শাওন বলে, এতটা যখন এসেছি তখন আর পিছনে ফিরে যাওয়ার মানেই হয় না। চুপি চুপি করে শাওন আর শুভ দুজন মিলে ভেতরে ঢুকে পড়ে আর গিয়ে দেখতে পায় একজন মহিলা যিনি কিনা চেয়ারের ওপর বসে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সেই রঞ্জিনী। এরপরে রঞ্জিনী একজনকে বেঁধে রীতিমতো কষ্ট দিতে থাকে। একটা লোক যাকে কিনা বলে, কি বলেছিলে যেন তুমি? আমি জীবনে কিছু করতে পারবো না। আমি কি করতে পারবো সেটা তোমাকে দেখানোর জন্যই এতগুলো দিন তোমাকে টিকিয়ে রেখেছি, না হলে তোমাকে টিকিয়ে রাখার কোনো প্রশ্নই ছিল না। আমার সাকসেস না দেখে আমি তোমাকে কোনোভাবেই যেতে দেব না, কিন্তু যত রকমের কষ্ট আছে আমি সব কষ্ট তোমাকে দেব। শাওন এটা শুনে বলে, শুভ এসব কি বলছে পিসিমণি? পিসিমণির কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? শুভ বলে, চুপ চুপ ম্যাডাম, বেশি কথা বলবেন না, তাহলে কিন্তু মুশকিল আছে। একেই তো বুঝতেই পারছেন একটা অচেনা অজানা জায়গা, তার মাঝখানে কি করব বুঝতে পারছি না, তাই কথা একদম বলবেন না। অন্যদিকে বিথিকা শাওনকে ডাকাডাকি শুরু করে আর বলে, হ্যাঁ রে, তুই কিছু খাবি না না কি? কখন থেকে সে ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছিস বলতো? শাওন কিছু কথা অডিও রেকর্ড করে দিয়ে গেছিল। শাওনের বোন পিকু সেগুলোই চালাতে থাকে। কিন্তু বিথিকা ভাবে হঠাৎ করে শাওনের যে কি হলো। বিথিকা শাওনকে রেস্ট নিতে বলে নিজে চলে যায়। আর পিকু তখন ভাবে, দিদিভাই যে কখন আসবে, এবারে আমি মাকে ম্যানেজ করব কি করে, সেটাই হয়েছে একটা বড় বিষয়। এর মাঝখানে রঞ্জিনী বলে, আমি যেটা চেয়ে এসেছি সেটাই হয়েছে, বারবার যেটা চাইবো সেটাই হবে। আমার মুখের উপরে কথা বলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে সেটা এবার তুমি বুঝবে। তখন সেই লোকটা বলে, তোমার সর্বনাশ হবেই, কেউ আটকাতে পারবে না। যেভাবে তুমি মানুষের সর্বনাশ করেছো ঠিক সেইভাবে তোমার নিজের সর্বনাশ হবে। আর এটা শোনার পরে খুবই রেগে যায় রঞ্জিনী। বলে, ইচ্ছে করছে তোমাকে এখনই শেষ করে দিই, কিন্তু তোমাকে এখন শেষ করলে কতটুকু কষ্টই বা তুমি পাবে। যখন আমি নিজের জীবনে আরও বেশি করে প্রতিষ্ঠিত হতে পারবো, আরও নাম যশ খ্যাতি টাকা পয়সা কামাবো, তখন তো তোমার জ্বালাটা ধরবে। সেই জন্যই তো তোমাকে এখনো জীবিত রেখেছি। আর আমি যাব এখন রুদ্রপুরে। তখনই রুদ্রপুরের জায়গার নাম শুনেই সেই বন্দি লোকটা কেমন একটা করতে থাকে। শাওন তখন ভাবে, নিশ্চয়ই কিছু একটা জানে এই লোকটা, তাই ওনাকে এইভাবে আটকে রাখা হয়েছে। কিন্তু যতক্ষণ না সত্যিটা আমি জানতে পারছি ততক্ষণ আমার একদমই ভালো লাগছে না। এরপর শুভ বলে, ম্যাডাম, আপনি দয়া করে একটু আস্তে কথা বলুন। বুঝতেই তো পারছেন, যদি রঞ্জিনী ম্যাডামের কানে পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদেরকে ধরে নেবে আর আমরা আর সত্যিটাও জেনে উঠতে পারবো না। তাই বলছি, দয়া করে আপনি একটু আস্তে কথা বলুন। এর মাঝখানেই যত সিকিউরিটি ছিল তাদেরকে আগে থেকেই বলে দেয় যে রঞ্জিনী যাবে রুদ্রপুরে, এখানে যেন সব কিছু ঠিক থাকে।
এর মাঝখানে হঠাৎ করেই ফোন বেজে উঠেছে শাওনের। ফোনের আওয়াজ শুনতে পেরে ভয় পেয়ে যায় রঞ্জিনী আর বলে, কোথায় গিয়ে আছিস, এক্ষুনি আয়, ভেতরে কেউ এসেছে, এক্ষুনি তাকে ধরতে হবে। তখন রঞ্জিনী সবাইকে পাঠিয়ে দেয় ধরার জন্য। শাওন তো রীতিমতো ভয়ে রয়েছে। শুভ শাওনকে সাইডে রেখে দেয় আর বলে, ম্যাডাম আপনি একদম ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। কিন্তু শুভর কথা শুনে শাওন বুঝতে পারে এখানে যথারীতি একটা বিপদ অপেক্ষা করছে। শাওন নিজেকে কি করে বাঁচাবে আর শুভকেই বা কি করে বাঁচাবে সেসব নিয়ে ভাবনা চিন্তা করছিল। এর মাঝখানে রঞ্জিনী ভাবে, আর এখানে একটা মুহূর্তও থাকা যাবে না। বলা যায় না, কেউ যদি আমাকে চিনে নেয় সেক্ষেত্রে আমার সমস্যা বাড়বে বই কমবে না। তাই রঞ্জিনী তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। এরপর বেরিয়ে ফোন করে গুন্ডাগুলোকে আর বলে, তোমরা কি পেয়েছো? কোনো রকমের কোনো জায়গা বাদ দেবে না, তন্ন তন্ন করে সার্চ করো, দেখবে অপরাধী ঠিক পাওয়া যাবে। তখন সেই গুন্ডাগুলো বলে, ম্যাডাম আপনি যেভাবে যেই জায়গা সাজিয়েছেন সবটা আমরা দেখছি আর দেখার চেষ্টাও করছি, যদি কোনো কিছু খারাপ মেলে আমরা অবশ্যই আপনাকে জানাবো। এর মাঝখানে রঞ্জিনী ভাবে, কে এসেছিল, শাওন? না না, ও তো বাচ্চা সেদিনকারে সেই শাওন, ও আসবে আমার ফার্ম বাড়িতে? না, সেটা কখনোই হতে পারে না। তাহলে কে ছিল? কে থাকতে পারে যে আমাকে ধরবার জন্য আমার পিছু নিয়েছে? সমস্ত সত্যিটা যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি ভালো, না হলে যে খুব অস্বস্তি হচ্ছে। এর মাঝখানে শাওন বলে, শুভ শুভ তুমি কোথায় যাচ্ছ? শুভ বলে, দাঁড়ান ম্যাডাম, আমি ওই সিকিউরিটিকে আগে জব্দ করে আসি, তারপর এখান থেকে আপনাকে নিয়ে যাব। কিন্তু তার মাঝখানেই শাওন ধরা পড়ে যায়। শাওনের সাথে সাথে শুভকেও ওরা বন্দি করে নেয় আর বলে, আপনাদের এত বড় সাহস, আপনারা এখানে এসেছেন তো নিজের ইচ্ছায়, কিন্তু যাবেন না নিজের ইচ্ছায়। এরপর শাওন আর শুভকে তারা বন্দি করে রেখে দেয় আর রঞ্জিনী ভাবে কে এসেছিল রঞ্জিনীকে দেখতে।